এই নাও রহমত, এটা রাখো। তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। মেয়ের সঙ্গে তোমার দেখা হলে তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হবে। শুক্রিয়া বাবু, খোকি বোধ ভালো থাকবে, খোকি বোধ ভালো থাকবে বাবু। पठान का दुआ बापू, बाप का दुआ बापू, খোকি বোধ ভালো থাকবে। মহামায়া, তুমি চিতা হইতে উঠিয়া আসিয়াছ? হ্যাঁ, আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব। সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপর ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিভিয়ে আসে। আশ্চর্যের ব্যাপার না যে বাচ্চারা নিজে থেকে বুঝতে পারে না কোন মানুষ কোন জাত, ধর্ম বা অঞ্চলে। তাদের সরল মন তো মানুষকে শুধু মানুষ বলেই চেনে। ডাক শুনে আব্দুল চলে আসে মিনির বাড়ির দুয়ারে। তার এই নিষ্পাপ ডাকে লুকিয়েছিল অনেক স্নেহ এবং সম্মান, যেটা আব্দুল অন্য কোথাও পায়নি। সে জিজ্ঞেস করে, কি হলো গুগলি, আমায় তুমি ডাক দিলে? গুগলি সেটা আবার গুগলি মানে যেমন ধরো তোমার মা বাবা তোমায় মামনি বলে ডাকে, ঠিক সেইটাই। আমাদের দেশে আদুরে বাচ্চা মেয়েদেরকে আমরা এই নাম ধরেই ডাকি। ও মা, ভারী মিষ্টি নাম তো। তুমি কোন দেশে থাকো? আর সেই থেকে শুরু হয় এক গল্পের বাহার। গড়িয়ে গেল বিকেল, হারিয়ে গেল চেনা অচেনা আর ভারতীয় আফগানের সীমানা। সৃষ্টি হয় এক সুন্দর বন্ধনে, যেখানে ঠাঁই নেয় পিতৃসুলভ ভালোবাসা আর শিশু প্রতিষ্ঠান মিলন। অসুবিধা হয়েছিল, অস্বস্তি হচ্ছিল, কিন্তু সে মুখ ফুটে বলে উঠতে পারে না কিছুই। আফগানিস্তানের রাস্তায় এক নারীর পরনারীর সঙ্গে বার্তা করাটাও যে নিষিদ্ধ, দণ্ডনীয় এক অপরাধ। আব্দুল তা দেখে অবাক। সে মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাদের দেশের নারীদের সুখ দাও, স্বাচ্ছন্দ্য দাও, স্বাধীনতা দাও। বেড়ে চলে সে নিজের কুঁড়ে ঘরে। হঠাৎ শুনতে পায় এক করুণ কান্না, এক জোয়ান মেয়ের গলার স্বর। দরজা খুলে দেখে তার বেগমের ছবিতে মেলা। আর সেই জোয়ান মেয়ে নিজের পায়ের তলা থেকে বের করে এক পেরিক। মেয়ে ঘুমিয়ে কেঁদে মুছতে লাগে সে নিজের পায়ের লঘু। দরজার শব্দে সে ওপরে তাকায়, জিজ্ঞেস করে, কে আপনি? আপনি কাকে খুঁজছেন? আব্দুল নিজের মেয়ে ইয়াসমিনকে দেখে অবাক। তার মনে আছে শুধু একটাই যে উত্তর, পরদেশে সৌহার্দের উদ্দেশ্যে গেছিলাম, কাবুলের ছোঁয়া ভারতে ছাড়তে গেছিলাম। সেই স্রোতে হারিয়ে যাওয়া আমার অবহেলিত, আমার চোখের মনি ছোট্ট ইয়াসমিনকে খুঁজছি। একদিকে তার পিতৃসুলভ ভালোবাসা ছাড়িয়ে দিয়েছিল রাষ্ট্রের। মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ।
এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। মহামায়া ও তার প্রেমিক রাজীবের সাক্ষাৎ দিয়ে মহামায়া কোনো উত্তর দেয় না দেখে রাজীব আবার বলে, এই কথা শুনে মহামায়া খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখে চোখ রেখে অবিচল কণ্ঠে বলে ওঠে, রাজীব, আমি তোমার কাছেই আসবো, আমার জন্য শুধু অপেক্ষাটুকু করো। বেশ, আমি অপেক্ষা করব। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মহামায়ার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়। তার দাদা ভবানীচরণ তাদের সম্পর্কের কথাখানি কাজ করতে পেরে এক মৃতপ্রায় বৃদ্ধ ব্রাহ্মণের সাথে তার বিয়ের ব্যবস্থা করে। কিন্তু বিয়ের পরের দিনই বিধবা হয় সে, এবং তাকে ব্যক্তি চিতার আগুনে ভারী ধুমধাম করে নিক্ষেপ করা হয় সহমৃতা হিসেবে। গল্প এখানেই শেষ হয় না, বস্তুত এখান থেকেই শুরু হয়। মহামায়ার বিয়ে ও তার সহমরণে যাবার খবর রাজীবের কাছে পৌঁছেছিল। এই খবর যখন তার কাছে এসে পৌঁছয় তখন তার আর করবার কিছুই ছিল না, শুধুই শোক যাপন করা ছাড়া। কিন্তু হঠাৎই তার ঘরে ঘোমটা টেনে একটি মেয়ে প্রবেশ করে। ঘোমটা থাকলেও রাজীব চিনতে পারে সে মহামায়া। সে উচ্ছ্বসিত হয়ে উঠে জিজ্ঞেস করে, মহামায়া, তুমি চিতা থেকে উঠে গেছো? আমি এসেছি রাজীব, আমি যে অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকার পালন করতে এসেছি। কিন্তু একটা শর্তে আছে, যদি তুমি আমার মুখ কোনোদিন না দেখো, আমার ঘোমটা কোনোদিন না খুলো। বলো তুমি রাজীব? বস্তুত চিতায় মহামায়াকে জ্বালিয়ে দেবার পর প্রকৃতি তার বুক চিরে প্রবল বৃষ্টিধারায় চিতার আগুনকে নিভিয়ে দিয়েছিল। সেই অর্ধদগ্ধ চিতা থেকে মহামায়া ফিরে আসে রাজীবের কাছে। রাজীব ও মহামায়ার একত্র দিন যাপন, সমস্ত কোলাহল, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে শুরু হবার কথা হলেও তা হয়ে ওঠে না। বাইরের কোলাহল কাটিয়ে রাজীবের মনের মধ্যে এক প্রবল ঝড় ওঠে। মহামায়াকে একান্ত করে সহস্র যোজন দূরত্ব থেকে
একটি মাত্র ঘোমটার জন্য। তার পূর্ব পরিচিত মহামায়া একটি মাত্র ঘোমটার ব্যবধানে সম্পূর্ণরূপে এক অপরিচিত নারীতে রূপান্তরিত হয় তার জন্য। মনের মধ্যে এই প্রবল দোলাচল রাজীবকে শান্তি দেয় না। ঘোমটার আড়ালে মহামায়ার মুখ দেখার জন্য রাজীব ব্যাকুল হয়ে ওঠে। এমনই এক পূর্ণিমা রাতে যখন আকাশে মেঘ কেটে চাঁদ ওঠে, চারিদিকে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে সাদা মুক্তোর মতো, তেমনি জ্যোৎস্না রাতে রাজীব মহামায়ার ঘরে প্রবেশ করে। জ্যোৎস্নার আলো মহামায়ার মুখমণ্ডলে এক মায়াবী আবরণ তৈরি করেছে। রাজীব মহামায়ার মুখটাকে টেনে খুলে দেয়। সারা ঘর জ্যোৎস্নায় থই থই করে। কিন্তু এ কি? মহামায়ার সেই চিরাচরিত স্নিগ্ধ রূপ কোথায়? কোথায় সেই কাজল ঘন দীর্ঘ চোখ? অর্ধদগ্ধ মহামায়ার মুখ রাজীবের কাছে এক বিভীষিকার মতো দাঁড়ায়। সে আটকে ওঠে। মহামায়া ঘুম থেকে উঠে রাজীবের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। রাজীব ততক্ষণে বুঝতে পারে সে মহামায়ার দেওয়া শর্ত লঙ্ঘন করেছে। মহামায়ার হাত চেপে সে বলে ওঠে, আমি আমার কৌতূহল চেপে রাখতে পারিনি মহামায়া, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু মহামায়ার দাঁড়ায় না। একটি বারও পেছন ফিরে না তাকিয়ে মহামায়া হেঁটে যায় সামনের দূর দিগন্তে। তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি কখনো। শুধু সেই চিরবিদয়ের নীরব ক্রোধের আগুন রাজীবের সমস্ত জীবনে এক সুদীর্ঘ দগ্ধ চিহ্ন রেখে গেল। মহামায়ার নীরব প্রতিবাদ এখানেই মহামায়াকে বাকি সকলের থেকে আলাদা করে। আমরা আজ এই 21 শতাব্দীতে দাঁড়িয়েও যারা রূপ দেখে, চেহারা দেখে মানুষকে, বিশেষ করে মেয়েদের বিচার করি, তাই তো শহরের বড় বড় হোর্ডিং জুড়ে রূপ সর্বস্ব বিজ্ঞাপনে নজর কাড়ে আমাদের। রূপের আস্তরণ ভেদ করে মনের খবরের হদিশ পৌঁছায় কজনের কাছে। আজও বিয়ের জন্য, কনের জন্য মেয়েদের গ্রামস্থ হিংসার বলি হতে হয়। সে পরিসংখ্যানও নেহাত কম নয়। এও যেন এক আধুনিক সতীদাহ প্রথারই নামান্তর। এই গল্পের মহামায়া যেন সেই মেয়েদেরই প্রতিনিধি যে ক্রমাগত এই রূপ সর্বস্ব সমাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে জানে। দীর্ঘদিন ধরে চলে আসা সমাজের বুকে এই মানসিকতার বদল ঘটানোর প্রয়াস হতে পারে তার এই নীরব প্রতিবাদের মাধ্যমে। আকাশ হয়ে যায়, শুধু আমরাই বুঝতে পারি না। বুঝতে পারি না শুধুমাত্র ভাষা নয়, কথা বলবার আরো অনেক মাধ্যম রয়েছে। এই গল্পের প্রতিনিধি শুভা আমাদের চোখে আঙুল দিয়ে সেই অপারগতার কথাই তুলে ধরেছে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কেই বা জানতো সে বোবা হবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই অন্তবীরের অনুরোধে তার বাবা ছোট মেয়েটির নাম কুল ছাপিয়ে বয়ে যেত। তপ্ত দুপুরে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থরা ঘুমতো, খেয়া নৌকা বন্ধ থাকত, তখন সংসারের সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে রুদ্র মহাকাশের তলে কেবল প্রকৃতি আর একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। প্রকৃতি আর অবলা পশুদের মধ্যে সে তার সমস্ত ভাষাকে খুঁজে পেত। অবশ্য তার একটি বন্ধুও ছিল, গোসাইদের ছোট ছেলে প্রতাপ। সংসারে সে নিতান্তই অকর্মণ্য বাতিলের দলে। নদীর ধারে যখন সে মাছ ধরতে আসতো
তখন তার সুভার সাথে বন্ধুত্ব হয়। সুভা ছিল প্রতাপের মাছ ধরার একমাত্র সঙ্গী। সুভা সারাক্ষণই চাইতো কোনো না কোনোভাবে সে যেন প্রতাপের কাছে খানিক গ্রহণযোগ্য হয়ে ওঠে। বাকি জগৎ সংসার তাকে বাতিলের দলে ফেললেও প্রতাপের সান্নিধ্যে সে নিজেকে খুঁজে নিতে চেয়েছিল, কিন্তু তার সেই না বলা অব্যক্ত কথাগুলি কুড়িতেই শেষ হয়ে যায়। সম্পর্কের মোহ সে বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছিল, তার না বলা সম্পর্কের অনুভূতি বাকি সকলের মতো প্রতাপও বুঝবে না। কিন্তু যে চোখের ভাষা বুঝতে পারে এমন মানুষ সে পায়নি। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত বন্ধন বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া তাহার কেউই শুনতে পেলেন না স্বামী পুনরায় বিবাহ করলেন। এমন অসংখ্য সুভাদের অব্যক্ত কথা, নীরব অশ্রুপাত, আমাদের কত সর্বস্ব বিজ্ঞাপন ও সমাজের প্রচলিত রীতির বিপরীতে মহামায়া বলে উঠতে পারে, আমি রূপে তোমায় ভোলাবো না। অসংখ্য কথা বলতে না পারা নামহীন মেয়েদের প্রতিনিধি হয়ে সুভা এসে দাঁড়ায় আমাদের সামনে। তার চোখেই হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র। শেষ হলো শিকল ভাঙার গল্প। এই গল্পে রবীন্দ্রনাথের গল্পগুলোকে নাট্যরূপ দিয়েছে, কাবুলিওয়ালা গল্প নাট্যরূপ দিয়েছে সায়ন্তী আচার্য। মহামায়া